বিশ্ববাজারে কমছে দেশের তৈরি পোশাক শিল্পের হিসাব। প্রধান রপ্তানি খাত মুখ থুবড়ে পড়লে রিজার্ভে চাপ পড়ার শঙ্কা। দীর্ঘমেয়াদী কৌশল সাজানোর পরামর্শ। হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি থেকে এলো অপরিশোধিত জ্বালানি তেল। প্রাণ ফিরছে দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। 22 দিন পর কাল থেকে চালুর সম্ভাবনা। 2 সপ্তাহ পর হাওড়ে রোদের ঝলক। সুনামগঞ্জ মৌলভীবাজারে ধান শুকানোর ব্যস্ততা। হবিগঞ্জ নেত্রকোনায় কমছে পানি, এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমি। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। যত্রতত্র হাট বসালে ব্যবস্থার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। এবার নিরাপত্তায় থাকবে সেনাবাহিনীও। এবং $1 ট্রিলিয়ন ক্লাবে স্যামসাং ইলেকট্রনিক্স। প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সকে টেক্কা দিতে HBM4 চিপ উৎপাদন শুরু। শেয়ারের দর বাড়ল 10% বেশি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। 2023 ও 24 টানা 2 বছর তৈরি পোশাকের বাজারে হিস্সা কমেছে বাংলাদেশের। একই পথে চলছে চীনও। শীর্ষ এই 2 রফতানিকারক দেশের হারানো বাজার দখলে গিয়েছে এশিয়ারই আরেক দেশ ভিয়েতনাম। এর বড় কারণ হিসেবে বিকেএমইএ বলছে কৃত্রিম তন্তুর ব্যবহারে পিছিয়ে থাকার সঙ্গে রয়েছে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে এনবিআর কর্মকর্তাদের অসহযোগিতা। এ অবস্থায় রিজার্ভ ঠিক রাখতে দেশের প্রধান রফতানি খাত নিয়ে সরকার উদ্যোক্তা যৌথ কর্ম পরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। ক্রেতার বদলে যাওয়া রুচির সঙ্গে পাল্লা দিতে উদ্যোক্তারা যখন নিজেদের উজাড় করছেন ফাস্ট ফ্যাশনের প্রতিযোগিতায়, তখন স্মার্ট ও সাস্টেইনেবলের এক সমন্বিত চাহিদায় বদলে যাচ্ছে বিশ্ব। বৈশ্বিক প্রবণতা, আরাম ও টেকসই বিবেচনা, বহুমুখী ব্যবহারের সুবিধায় তৈরি পোশাক খাতে পলিয়েস্টার, নাইলন, ভিসকসের মতো কৃত্রিম তন্তুর চাহিদা বাড়ছে। ম্যানমেড ফাইবারের উপরে, যেটার মার্কেট গ্লোবালি বাড়তেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব 2023 ও 2024 সালে তৈরি পোশাকের বিশ্ববাজারে কমেছে চীন বাংলাদেশের রপ্তানি। বিপরীতে বেড়েছে এখনও মোট হিসাবে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের বাজার হিস্সা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, বর্তমান বিশ্বে ম্যানমেড ফাইবারে তৈরি স্পোর্টসওয়্যার, অ্যাথলিজার ও আউটডোর পোশাকের চাহিদা বাড়ছে, যেদিকে ভিয়েতনামের মনোযোগ বেশি থাকলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আমাদের আসলে ম্যানমেড ফাইবারে যেতে পারতেছি না বা আমরা নতুন প্রোডাক্টের দিকে যেতে পারছি না, সেটা আমাদের আসলে আমলাতান্ত্রিক জটিলতা। আমাদের মনোবল হারিয়ে ফেলতেছে। আমাদের নতুন জেনারেশন আসতেছে না। আমাদের পুরনো জেনারেশন ওনারা আর এই ব্যবসাটাতে আর বৃদ্ধি করতে চাচ্ছেন না, কারণ এত হার্ডেলস নিয়ে আসলে ব্যবসা করা যায় না। অবশ্য এজন্য বাড়তি বিনিয়োগে মনোযোগ দিতে চাইলেও রাজস্ব বোর্ডের হয়রানি ও আমদানি নীতি, ব্যাংক ঋণে সুদহারের ভোগান্তি যোগ হওয়ায় উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন না বলে দাবি বিকেএমইএর। আমাদের কোনো বিনিয়োগ বান্ধব পরিস্থিতি নাই। আমরা যে নতুন একটা আইটেম আসবো, আমাদের বিশেষ করে এনবিআর এর কাস্টমসের আরও ইন্সপেক্টর এই যে র্যাঙ্কের লোকেরা, তারা আসলে চাই না যে আমরা ব্যবসা করি। দেশের প্রধান রপ্তানি খাত মুখ থুবড়ে পড়লে চাপে পড়বে রিজার্ভ, আমদানি ব্যয়, সরকারের উন্নয়ন ভাবনা। এমন পরিস্থিতি এড়াতে পিছিয়ে পড়া বাজার প্রতিযোগিতায় এগিয়ে যেতে সরকার উদ্যোক্তা মিলে দীর্ঘমেয়াদী কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানিকারকদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে, খরচ কোথায় বেড়ে যাচ্ছে, গ্যাসের অভাব আছে, সেগুলো আমরা কিভাবে ইমিডিয়েটলি মিট করতে পারি, করে তাদের উৎপাদন খরচ যাতে না বাড়ে এবং তারাও যাতে বহির্বিশ্বের তাদের মার্কেটসগুলোয় খুব অ্যাগ্রেসিভলি তাদেরকে প্রমোট করতে পারে, সেই সুযোগটা করে দিতে হবে। চলতি বছরও ভিয়েতনামি পোশাকের দাপটে একক সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। কাঁচামাল সংকটে বন্ধ হয়ে যাওয়া একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি 22 দিন পর অবশেষে চালু হতে যাচ্ছে। ইস্টার্ন রিফাইনারি চালু করতে একেবারে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। MT9 মিয়া নামের ক্রুড অয়েল বোঝাই ট্যাঙ্কারটি মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর এখন কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে নোঙর পড়েছে। 7 মে থেকে ইস্টার্ন রিফাইনারি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করার পর বিবিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন। এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। সেখান থেকে পাইপের মাধ্যমে নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারির
ট্যাঙ্কারে। সৌদি আরবের ইয়ানবু থেকে একটা 1 লাখ টনের কার্গো লোড করেছি। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 26,000 মেট্রিক টন ডিজেল, 24,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 16,000 মেট্রিক টন পেট্রোল, 21,000 মেট্রিক টন কেরোসিন এবং 8,000 মেট্রিক টন অকটেন। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণয় এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। চলতি মাসের 10 তারিখ ইস্টার্ন রিফাইনের জন্য কেনা আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল ট্যাঙ্কার লোড হবে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে। আগামী 25 মে এই ক্রুড অয়েলবাহী জাহাজ এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজাইরা এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলেও সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও অকটেন উৎপাদন হতো। অবশ্য ইস্টার্ন রিফাইনারি জ্বালানি না পেলেও ফিনিশড অয়েল আমদানির মাধ্যমে দেশের চাহিদা পূরণ করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বন্দর বাণিজ্যের খবর। হিলি স্থল বন্দরে কমে গেছে ভারতীয় পণ্যবাহী ট্রাকের সংখ্যা, যার প্রভাব পড়ছে পুরো বন্দরের কার্যক্রমে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। পণ্যের দাম বৃদ্ধি, বাংলাদেশে পণ্যের দাম কম হওয়ার কারণ, তাছাড়া জ্বালানি তেলের একটা প্রভাব রয়েছে। সব মিলে আমদানি বাণিজ্য একটা মন্দাভাব পড়ে হিলি স্থল বন্দরে। পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমে দাঁড়ায় 30 থেকে 40টিতে। এমতো অবস্থায় তার মধ্যে ভারতের যে বিধানসভা নির্বাচন তার একটা প্রভাব পড়ে। সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমে দাঁড়ায় প্রায় 20 থেকে 30টিতে দাঁড়ায়। এমতো অবস্থায় যেহেতু ভারতে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে গতকাল 53টি ট্রাক হিলিস্থল বন্দর দিয়ে আমদানি হয়েছে। আমদানিকারক ব্যবসায়ীরা আশা করছেন, ভারতের ব্যবসায়ীরা বলছেন নির্বাচনের পরে হয়তো হিলিস্থল বন্দর দিয়ে আমদানি পরিমাণ অনেকটা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বলছেন নির্বাচনের আগে যেহেতু বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশে যে ট্রাকগুলো আসে সেক্ষেত্রে তাদের যে নির্বাচনের কারণে তারা আসতে পারেনি, হয়তো এখন তাদের আমদানির পরিমাণটা অনেকটা বৃদ্ধি পাবে, তারা সেটাই বলছেন। তাছাড়া একটা জিনিস জানিয়ে রাখি, বর্তমানে চাল প্রায় বন্ধ। গত কয়েকদিন পর হিলিস্থল বন্দর দিয়ে গতকালকে ভুট্টা আমদানি হয়েছে। তাছাড়া ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশে পর্যাপ্ত ভুট্টার আবাদ হওয়ার কারণেই, দেশি ভুট্টার কারণে কিন্তু ভারত থেকে ভুট্টা আনার পরে সে ভুট্টাগুলো কিন্তু দামের কারণে তারা বিক্রি করতে পারছেন না। যে সব মিলে বলা যেতে পারে দামের যে অসামঞ্জস্য থাকার কারণে হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু আমদানি বাণিজ্য কিন্তু অনেকটা কম হচ্ছে। বলা যেতে পারে যে এখানে পুরো এলাকায় কিন্তু শুনশান নীরবতায়, যেখানে প্রতিদিন শত শত পাইকারি ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্যতায় কিন্তু সকালটা শুরু হলেও সে বর্তমানে এমন একটা অবস্থা এখানে হিলি বন্দরে প্রতিদিন এখানে যারা শত শত যারা লেবার শ্রমিক যারা আছেন তারা বেশ একটা অলস সময় পার করছেন, ব্যবসায়ীরা পার করছেন। তো হিলিস্থল বন্দর থেকে আমদানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা লেনদেন হয়েছে, পুরোপুরি 1.5 ঘন্টা লেনদেন হয়নি। তবে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে দেখা যাচ্ছে প্রধান সূচক এবং সরিয়া সূচক দুই সূচকই রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। প্রধান সূচক ডিএসই এক্স সূচকে এখন পর্যন্ত 3.11 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সরিয়া সূচকেও প্রায় 3 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, পয়েন্ট হচ্ছে 2.93 বৃদ্ধি পেয়ে এখন
সরিয়ে সূচকে পয়েন্ট রয়েছে 1063.37 পয়েন্ট, প্রধান সূচকে পয়েন্ট রয়েছে 5270.33 পয়েন্ট এবং DS30 বা বাছাইকৃত যে সূচক আমরা বলি সেই সূচকে নিম্নমুখী প্রবণতা রয়েছে 2.63 পয়েন্ট হারিয়ে এই সূচকটির পয়েন্ট রয়েছে এখন 2014.53 পয়েন্ট। এবং এখন পর্যন্ত যদি বলি যেসব কোম্পানিগুলো আজকে ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেসব কোম্পানিগুলোর মধ্যে 168টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে 146টি কোম্পানির শেয়ারের দাম এবং আগের কার্যদিবসের মতোই অপরিবর্তিত রয়েছে 81টি কোম্পানির শেয়ারের দাম। এবং টাকার অঙ্কে যদি বলি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে আজকে 266.34 টাকা। এবং কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করলো আজকে শেয়ার বাজার এখন পর্যন্ত কারা আছে শীর্ষ 20-এ সেই চিত্রটি যদি একটু দেখাই আমরা, এখন পর্যন্ত এদের ঘন্টার লেনদেনে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অবস্থানে রয়েছে মুন্নো সিরামিক্স। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 20.83 টাকা এবং এই কোম্পানিটির এখন একটি শেয়ারের দাম রয়েছে 99 টাকা 50 পয়সা এবং আজকে এখন পর্যন্ত এই কোম্পানিটির একটি শেয়ারের দাম উঠেছিল 103 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন ছিল 97 টাকা। এবং 2 নম্বরে রয়েছে ডমিনেজের এখন এই মুহূর্তে একটি শেয়ারের দাম রয়েছে 71 টাকা এবং এখন পর্যন্ত এই কোম্পানিটি লেনদেন করেছে 16.75 টাকা। এবং 3 নম্বরে রয়েছে মালিক স্পিন, এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 14.39 টাকা। আমরা দেখাচ্ছিলাম যে কোন কোম্পানিগুলো এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে যে 266 কোটি টাকা লেনদেন হয়েছে সেই লেনদেনে কত টাকা এখন পর্যন্ত বিনিয়োগ করেছে সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল এখন পর্যন্ত ডিএসই এর সবশেষ আপডেট। দেখছেন এ সময়ের বাণিজ্য। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষায় হাটে পুলিশের পাশাপাশি থাকবে র্যাব, সেনাবাহিনী, জাল টাকা প্রতিরোধেও থাকবে বিশেষ ব্যবস্থা। এদিকে এবার রেল লাইন ও সড়কের পাশে হাট বসানো যাবে না বলেও জানান প্রতিমন্ত্রী। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না এবং ঢাকার যে পশুর হাটগুলি নির্ধারিত উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং 2 সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবে। অবশেষে হাওড়ে দেখা মিলল রোদের, ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সুনামগঞ্জের দেখার হাওড় থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ দেখার হাওড়ের মারাখোলায়। এই দেখার হাওড়ের মারাখোলায় এখন কৃষকরা ব্যস্ত আছেন ধান শুকাতে, মারা দিতে এবং অন্যান্য কাজ করতে। বৈশাখের যে চিরচেনা রূপ সেটি হারিয়ে গেছিল প্রায় 20 দিন যাবৎ। বৈশাখের চিরচেনা এই রূপ আমাদের সুনামগঞ্জবাসী কখনো দেখেনি, কিন্তু আজকে কয়েকদিন ধরে রোদ ওঠার কারণে মারাখোলায় প্রচুর মানুষ রয়েছে এবং নারী পুরুষ সবাই মিলে ব্যস্ত আছেন ধান শুকানোর কাজে। কেউ বা ধান ভাঙাচ্ছেন, বিশেষ করে শিশুরাও এই ধান শুকানোর কর্মযোগে যুক্ত হয়েছেন। এবং আজকে যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে হাজার হাজার কৃষক তাদের কাঁচা ধান অর্থাৎ ভিজা ধান কেটে ঘরে তুলতে পারবেন এবং রোদের আলোতে সেটি শুকাতে পারবেন। এবং তারা জানিয়েছেন যে এরকম রোদ যদি আজ থেকে 10 দিন দেয় তাহলে আর এই ফসল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়ে কি পরিমাণ ব্যস্ততা, অর্থাৎ কৃষকের মারাখোলায় কি পরিমাণ ব্যস্ত হয়ে আছেন। এখানে কেউ আসলে একটা শিশু পর্যন্ত বসেনি, তারা সবাই কাজ করছে এবং সবাই কোনো না কোনো ধান সংশ্লিষ্ট কাজ করছে, ধান প্রক্রিয়াজাতকরণের কাজ করছে। এই চিত্রটি বিগত 20 দিন যাবৎ হাওড়ে দেখা যায়নি, কারণ 20 দিন যাবৎ হাওড়ে দুর্যোগ ছিল, বজ্রপাত ছিল, শিলাবৃষ্টি ছিল, টানা বর্ষণ ছিল। এই সমস্ত কারণে এই যে মারাখোলাগুলি ছিল জনশূন্য। আজকে দেখতে পাচ্ছেন যে এই মারাখোলায় প্রচুর মানুষের সমাগম এবং প্রত্যেকের পরিবারের নারী পুরুষ শিশু সবাই এসেছে এখানে ধান শুকাতে, মারাইয়ের কাজ করতে। এবং হাওড় এলাকার এই যে চিরচেনা রূপটা, অর্থাৎ বৈশাখের যে চিরচেনা রূপটা, এটা 20 দিন যাবৎ অনুপস্থিত ছিল এবং সেই অনুপস্থিত রূপটাই আজকে ফিরে এসেছে এবং মানুষ পেয়েছে স্বস্তি, মানুষ পেয়েছে আশার আলো এবং মানুষ পেয়েছে তাদের গোলায় ধান, তাদের ক্ষেতের ধান গোলায় তোলার নিশ্চয়তা। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওড়ের মারাখোলা থেকে ধান শুকানোর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।
মাছ ধরা নিষিদ্ধের সময় চালের পাশাপাশি জেলেদের অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিচ্ছে সরকার। বিস্তারিত জানাতে পটুয়াখালী আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, জাটকা সংরক্ষণে কিন্তু মার্চ এপ্রিল কিন্তু বাংলাদেশের যে 5টি অভয়াশ্রম রয়েছে 6টি জেলায়, এই 6টি জেলায় কিন্তু মাছ ধরা বন্ধ করেছে সরকার। আর এই সময় যাতে কোনো জেলে নদীতে মাছ না ধরে সেক্ষেত্রে কিন্তু জেলেদের একটি বিশেষ প্রণোদনা দেওয়া হয় সরকারের তরফ থেকে। আমরা কিন্তু জানি যে এই 2 মাসে জেলেদের কিন্তু 40,000 করে জেলেদের চাল দেওয়া হয়। এছাড়া কিন্তু আমরা দেখতেছি এবছর কিন্তু সরকার একটি জেলেদের কথা বিবেচনা করে আর এবং জেলেদের আবদারের কথা চিন্তা করে কিন্তু এবছর খাদ্য সামগ্রী বিতরণ করছে। আমরা দেখতেছি এই খাদ্য সামগ্রী কিন্তু একটি জেলে কিন্তু 10 লিটার তেল পাচ্ছে, 12 কেজি 16 কেজি আলু পাচ্ছে, 12 কেজি 10 কেজি ডাল পাচ্ছে, তারপর চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে। এরকম কিন্তু অনেক টাকা, প্রায় 5 থেকে 7,000 টাকার খাদ্য সামগ্রী কিন্তু এবছর সরকার কিন্তু দেওয়া শুরু করেছে এই জেলেদের। যেহেতু পটুয়াখালীতে প্রায় 80,000 জেলে নিবন্ধিত রয়েছে, এর ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে পটুয়াখালীর যে 4টি উপজেলা রয়েছে, 4টি উপজেলায় যে তেঁতুলিয়া সংলগ্ন যে জেলেরা রয়েছে, এই জেলেরা কিন্তু 20,000-এর বেশি জেলে কিন্তু আজকে কিন্তু এই খাদ্য সামগ্রী চালের সাথে সাথে খাদ্য সামগ্রী প্রণোদনা পাচ্ছে। এটি আসলে কিন্তু এই প্রথমই দেওয়া হচ্ছে জেলেদের, যাতে করে জেলেরা এই যে 2 মাস এই জাটকা সংলগ্ন 2 মাস নদীতে মাছ ধরতে না যায়, আর যাতে করে এই জাটকা ইলিশগুলো বড় হয় এবং বড় বড় ইলিশে পরিণত হয় এবং ইলিশগুলো যাতে আবার জেলেরা ধরতে পারে এবং সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আর এই জেলেদের কিন্তু মাছ না ধরার জন্যই কিন্তু সরকার কিন্তু এছাড়া কিন্তু আরো পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া কিন্তু যে আপনারা জানেন যে এই 22 দিনের একটি কর্মসূচি থাকে মা ইলিশের সময়, এছাড়া কিন্তু 58 দিনের একটি কর্মসূচি থাকে জেলেদের কিন্তু প্রণোদনা সরকারি ভাবে কিন্তু বিশেষভাবে দেওয়াই হচ্ছে, যাতে করে জেলেরা নদীতে এবং সমুদ্রে মাছ ধরতে না যায়। তবে এবছরে কিন্তু প্রথম জেলেদের চালের সাথে খাদ্য সামগ্রী বিতরণ করছে, এতে কিন্তু জেলেরা খুবই খুশি। এই ছিল আমার কাছ থেকে আজকে জেলেদের যে খাদ্য সামগ্রী বিতরণ করছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী। ঈদকে সামনে রেখে যখন বাড়ছে পাবনার লুঙ্গির চাহিদা, তখন তীব্র লোডশেডিং এর কবলে পড়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে পাবনার লুঙ্গির চাহিদা পূরণে প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি তাঁতিদের। এই অবস্থায় সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। সারা দেশে মোট তাঁত শিল্পের উৎপাদিত পণ্যের চাহিদার প্রায় 50% উৎপাদন হয় পাবনা জেলা থেকে। তবে গত কয়েকদিনের তীব্র লোডশেডিংয়ে জেলায় প্রায় বন্ধ হয়ে গেছে তাঁত। কিছু কারখানায় জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও তেল সংকট ও উচ্চ মূল্যের কারণে সেটিও হয়ে উঠেছে কঠিন। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। দিন রাত 24 ঘন্টা আমরা 12 ঘন্টাও বিদ্যুৎ পাই না। কারেন্ট অসম্ভবে আমরা কাজ করে পারতেছি না, তাহলে আমাদের রুজি কমে গেল। গরমে কাজ কাম করতে পারতেছি না, অনেকটা সময় বসে থাকতে হয়। 300-র মতন শ্রমিক আছে, এখন যদি বন্ধ হয়ে যায় তাদের রুটি রোজগার সব এটার উপরেই চলে। আমাদের আবেদন কারেন্ট ঠিক মতো থাকলে আমরা সব কিছু করতে পারবো এবং আমরা ভালোভাবে বাঁচতে পারবো। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সকল প্রোডাক্টিভ সেক্টরে, বিশেষ করে বাণিজ্যিক সেক্টরে যারা উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, সেখানে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ আগের মতো যাতে সরবরাহ করে সেই নির্দেশনা আমরা দিয়েছি। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে পাবনা জেলায় মোট 22,000 তাঁত রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। চাঁপাইনবাবগঞ্জের হাজারবিঘি বিলের ওপর বাঁধ নির্মাণে দুর্ভোগে পড়েছেন কৃষক। তাদের দাবি, নাচল ও গোমস্তাপুর উপজেলার হাজারবিঘি বিলের ইজারাদার সরকারি খালে অবৈধভাবে বাঁধ দিয়েছে। এতে বৃষ্টিতে তলিয়ে যায় হাজার হাজার বিঘার ধান। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জে এখনও ভারী বৃষ্টিপাত শুরু হয়নি, তবুও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন বৃষ্টিতে উঁচু জায়গার পানি ঢোকে নিচু জমিতে, নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন পানি আটকে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত হাজারবিঘি বিল। কৃষকরা জানান, বিলের চারদিকে প্রায় 5,000 বিঘা জমিতে বর্ষার আগেই বোরো ধান চাষ করেন তারা। কিন্তু বিলের মুখে থাকা খালে হঠাৎ করেই অবৈধভাবে কংক্রিটের বাঁধ দেন ইজারাদার। এতে বৃষ্টিতে নিষ্কাশন হয় না পানি। ইজারাদাররা আপনার অবৈধভাবে এই বাঁধটা দিয়েছে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ ইজারাদার। তিনি বলছেন, জেলা প্রশাসকের মৌখিক অনুমতি নিয়েই বাঁধ নির্মাণ হয়েছে। এটা আমার জানা নাই ভাইজান, পারবো না বলে তো
হাইকোর্টে গেছি, বাধা দিয়েছে এই জন্য জনগণ। আমরা আগে ডিসির মুখে কোনো মুখিতে তৈরি করেছিলাম, বাধা পড়ে তখন হাইকোর্টে রিট করি। পানি উন্নয়ন বোর্ড বলছে সরকারি এই খালে ব্যক্তিগতভাবে বাঁধ দেয়া সম্পূর্ণ অবৈধ, আর কৃষকের ক্ষতির কথা স্বীকার করে বাঁধ অপসারণে পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জেলা প্রশাসন সহ স্থানীয় স্টেক হোল্ডার যে কৃষক আছে তাদের সাথে বসে এটার ব্যাপারে পরবর্তী কি করবে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ভালভ গেট তারা নির্মাণ করেছে, এটা হয়তো প্রশাসন হস্তক্ষেপ করতে পারে এই ধরনের আশঙ্কা থেকেই কিন্তু তারা কোর্টে গেছেন। 2021 সালে হাজারবিঘি বিলের সঙ্গে সংযোগ থাকা বিশুক্ষেত্র খালে অবৈধভাবে বাঁধ দেয়া হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল আকিজ ভেঞ্চার গ্রুপ। মঙ্গলবার আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের তেজগাঁও এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য এবং টেকসই বিবর্তনের রোড ম্যাপ উন্মোচন করা হয়। কার্বন নিঃসরণ কমাতে ইলেকট্রিক কার, সাশ্রয়ী পাবলিক বাস এবং ইলেকট্রিক ভেহিকল ট্যাক্সি সার্ভিস চালুর মাধ্যমে ইভি ইকোসিস্টেম গড়তে কাজ করছে আকিজ ভেঞ্চার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী ও আকিজ ভেঞ্চার গ্রুপের সম্মানিত অভিভাবক মনোয়ারা বেগম এবং আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান জনাব শেখ শামীম উদ্দিন। টানা 1 মাস কমতির পর মের শুরুতে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী দুগ্ধজাত পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির এবারের নিলামে সবচেয়ে বেশি দাম বেড়েছে বাটার মিল্ক পাউডারের, এরপরে রয়েছে মোজারেলা। গেল 21 এপ্রিল 2.7 ও 7 এপ্রিল 3.4% কমার পর মের প্রথম নিলামে বিশ্ববাজারে 1.5% বাড়ল দুগ্ধজাত পণ্যের দাম। 5 মে গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির 403তম নিলামে মিলেছে এ তথ্য, যেখানে এবার 13,743 মেট্রিক টন দুগ্ধজাত পণ্য লেনদেন হয়েছে, যার গড় মূল্য পড়েছে $4,127। মঙ্গলবার নিলামে সবচেয়ে বেশি বেড়েছে বাটার মিল্ক পাউডারের দাম। আগের নিলামের চেয়ে 9% বেড়ে এবার $3,467 পার মেট্রিক টন মূল্যে বিক্রি হয়েছে এই পণ্য। এরপরে রয়েছে মোজারেলা। প্রতি মেট্রিক টন এই দুগ্ধজাত পণ্য বিক্রি হয়েছে $4,010। আগের নিলাম থেকে এবার দাম বেড়েছে 4.7%। নিলামের তথ্য 2 সপ্তাহে ননিযুক্ত গুঁড়া দুধের দাম 2.2% বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $3,741, আর 3% বেড়ে ননি ছাড়া প্রতি মেট্রিক টন গুঁড়া দুধ হাত বদল হয়েছে $3,547। জিডিটির নিলামে ওঠার সবচেয়ে দামি দুগ্ধজাত পণ্য অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম বেড়েছে 1.1%। প্রতি মেট্রিক টনের দাম পড়েছে $6,461। অন্তরা সেন, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জয় জয়কারে বিশ্ববাজারে নতুন উচ্চতায় পৌঁছালো স্যামসাং ইলেকট্রনিক্স। বুধবার কোম্পানিটির বাজার মূলধন ছাড়িয়ে গেছে $1 ট্রিলিয়ন মাইলফলক। টিএসএমসির পর দ্বিতীয় এশিয়ান কোম্পানি হিসেবে এই ইতিহাস গড়ল দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি। প্রযুক্তি বিশ্বের দাপটে নাম স্যামসাং ইলেকট্রনিক্স এবার প্রতিষ্ঠানটির নাম লেখালো ইতিহাসের পাতায়। বুধবার শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে চলে আসে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট। মাত্র একদিনেই শেয়ারের দর বেড়ে যায় 10% বেশি। এই বড় উত্থানে স্যামসাং এর মোট বাজার মূলধন ছাড়িয়ে যায় $1 ট্রিলিয়ন। এর আগে এশিয়ার প্রথম কোম্পানি হিসেবে এই মাইল ফলক ছুঁয়েছিল কেবল তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি। মূলত প্রথম প্রান্তিকের অবিশ্বাস্য মুনাফাই বদলে দিয়েছে স্যামসাং এর দৃশ্যপট, যেখানে 2025 সালের পুরো বছরে মুনাফা ছিল 43 ট্রিলিয়ন কোরিয়ান ওন, সেখানে এবছর প্রথম 3 মাসে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে 57.2 ট্রিলিয়ন ওন, যা গত বছরের তুলনায় 8 গুণেরও বেশি। স্যামসাং এর এই উড়ন্ত গতির পেছনে রয়েছে অ্যাপেলের সম্ভাব্য বিনিয়োগের খবর। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী টিএসএমসির ওপর নির্ভরতা কমাতে এখন স্যামসাং ও ইন্টেলের সাথে চিপ তৈরির আলোচনা চালাচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে আসল চমক দিচ্ছে এআই মেমোরি চিপ। প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সকে টেক্কা দিতে স্যামসাং শুরু করেছে বিশ্বের প্রথম HBM4 চিপের উৎপাদন, যা ব্যবহার করা হবে এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের এআই আর্কিটেকচারে।
স্যামসাংয়ের এই সাফল্যে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার সূচক কোসপি প্রথমবারের মতো ৭,০০০ পয়েন্টের রেকর্ড উচ্চতা স্পর্শ করেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা যত বাড়বে, চিপ বাজারে স্যামসাংয়ের আধিপত্য আরও সুসংহত হবে। অন্তরা সেন, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েও জ্বালানি সংকটের লাগাম টানতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে $113.4 প্রতি ব্যারেল। জাপানের প্রধানমন্ত্রীর দাবি, মূল্যবৃদ্ধির বিশাল প্রভাব পড়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। প্রজেক্ট ফ্রিডম নামে এই উদ্যোগে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, শতাধিক বিমান ও 15,000 সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। তবে কিভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। ফলে বাজারে অনিশ্চয়তা থেকেই গেছে। উল্টো ঘোষণার পরে তেলের দাম এবছর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $114 বেশি ছুঁয়েছে, যা 2026 সালের সর্বোচ্চ। পরে কিছুটা কমে এলেও দাম এখনও অনেক বেশি। যুক্তরাষ্ট্রের নিজস্ব তেলের মানদণ্ড WTI এর দামও একইভাবে ওঠানামা করছে। যুদ্ধ শুরুর আগে যেখানে গ্যাসোলিনের দাম ছিল গড়ে $2.98, তা বেড়ে এখন $4.46 প্রতি গ্যালনে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, প্রণালী বন্ধ থাকলে এই দাম $5 পর্যন্ত যেতে পারে। এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বলছেন, হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকটের প্রভাব এশিয়া অঞ্চলে খুব বেশি পড়ছে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে এই মন্তব্য করেন তাকাইচি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজো বলেছেন, জ্বালানি সরবরাহে এই সমস্যা তাদের জন্য উদ্বেগের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্ববাজারে কমছে দেশের তৈরি পোশাক শিল্পের হিসাব। প্রধান রপ্তানি খাত মুখ থুবড়ে পড়লে রিজার্ভে চাপ পড়ার শঙ্কা। দীর্ঘমেয়াদী কৌশল সাজানোর পরামর্শ। হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি থেকে এলো অপরিশোধিত জ্বালানি তেল। প্রাণ ফিরছে দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। 22 দিন পর কাল থেকে চালুর সম্ভাবনা। এবং 2 সপ্তাহ পর হাওড়ে রোদের ঝলক। সুনামগঞ্জ মৌলভীবাজারে ধান শুকানোর ব্যস্ততা। হবিগঞ্জ নেত্রকোনায় কমছে পানি, এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমি। এই ছিল এ সময়ের বাণিজ্যের পর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। যশোর, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।